ভাই সাহেব, যেহেতু আপনাদের কোনো আপত্তি নেই আর ছেলে মেয়ে দুজন দুজনকে আগে থেকে চিনে, শুধু আপনার মেয়ের জন্যই আজকে আমাদের এই বাড়ি পর্যন্ত আসা। ছেলে আপনার মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। একমাত্র ছেলের আবদার না রেখে কি করে পারি বলুন? তাই আপনার দ্বারস্থ হতে হয়েছে। আমি চাইছি আমাদের রাত্রিটাকে বাড়াতে। বিজনেসের দিক দিয়ে প্রতিযোগিতা মানুষের মধ্যে থাকতেই পারে, তাই বলে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সেই বিজনেস আর প্রতিযোগিতাকে না টানাই ভালো। সে তো অবশ্যই। মেয়ে আমাকে সবটা জানিয়েছিল। বলেছিল আপনার ছেলেকে বলে দিয়েছে যদি ভালোবাসারই হয় আর সৎ সাহস থাকে তাহলে যেন আপনাকে সহ বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের আসে। তার মানে কি ভাই সাহেব, আপনার আগে থেকে জানতেন আমরা আসবো? মেয়ে আমাদের থেকে কোনো কথাই লুকায় না ভাবি, যা হয় সবই বলে দেয়। ওর যে কাউকে পছন্দ ছিল না আর কারোর সাথে কোনো প্রকারের রিলেশনে নেই সেটা আমাদের জানিয়েছে। বলেছে আমরা বাসা থেকে যার সাথে বিয়ে দেব তার সাথেই বিয়ে করে নেবে। শাইলা, তোমার ছেলের পছন্দ আছে বলতে হবে, না হলে এই যুগেও এরকম মেয়ে পাওয়া যায় বলে আমি মনে করছি না, যে কিনা সব কথা এসে বাবা মাকে জানিয়ে দেয়। আর তাকে আগে থেকেই আজ দিয়ে রেখেছিল যে পাত্রপক্ষ আসতে পারে। আমার খুবই ভালো লাগলো নাবিলা মামনির কথাগুলো শুনে। সামনে বসে থাকা রমণী অর্থাৎ নাবিলা ঈশানের কলেজের সিনিয়র ক্রাশ, যাকে বলতে পারেন সিনিয়র আপু। নাবিলা দেখতে অসম্ভব রকমের সুন্দরী লাগছে, কারণ এই মুহূর্তে নীল শাড়িতে মেয়েটা ওর সামনে বসে আছে। একদম অপসরীর মতো লাগছে। বউ সাজে না, না জানি কতটুকু সুন্দর লাগবে। অন্যদিকে ঈশান আসার পর থেকে মেয়েটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চোখ যেন সরছেই না। তার উপর আপুর এমন দ্বারা কথা শুনে নাবিলা লজ্জায় লাল হয়ে গেল। আর তাতেই ঈশানের ইচ্ছে করছিল টমেটোর মতো গালগুলোতে চুমু খেয়ে নিতে, কিন্তু আব্বু আম্মু সামনে নিজেকে সংযত রাখলো। সিনিয়র একটা মেয়েকে পছন্দ হয়েছে, আর তাকে প্রপোজ করার পর যখন সে জানলো যদি ভালোবাসার হয়, যদি প্রেম করার হয়, সেটা বিয়ের পর করবে। যদি সৎসাহস থাকে আর সত্যিই মন থেকে ভালোবেসে থাকে আর সারা জীবনের জন্য চেয়ে থাকে, তাহলে যেন আব্বু আম্মুকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসে। ঈশানও এক সপ্তাহের মধ্যেই আব্বু আম্মুকে রাজি করালো। প্রথমে আব্বু একটু নারাজ ছিল, কারণ মেয়েটার বয়সে ওর থেকে 1.5 বছরের বড়। সেজন্যই আব্বু চাইছিল না একটা বয়সে বড় মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাতে। কিন্তু শেষে আম্মু আব্বুকে রাজি করালো। ছেলের একমাত্র আবদার আর তার উপর ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না বলেই এক করে রাখার জন্য আজকে এখানে আসা। এবার আব্বুর এমন দ্বারা কথা শুনে নাবিলার লজ্জার যেন শেষ নেই। আম্মু নাবিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামুনি, এখন থেকে কিন্তু আমার ছেলের সম্পূর্ণ দায়ভার তোমাকে নিতে হবে। জানো তো, আমার ছেলেটা বড্ড বেখেয়ালি, সব সময় এলোমেলো থাকে। এত বড় বাড়িতে একা থাকি সব সময়। এখন থেকে কিন্তু আমার ছেলের দায়িত্ব সহ আমাদেরও সামনে রাখতে হবে। বুড়ো বুড়িকে তোমাকে সারা জীবন আগলে রাখতে হবে, যতদিন পর্যন্ত বেঁচে আছি আমরা। নাবিলা কথা বলছিল না দেখে আম্মু ওকে একটু ইশারা করতেই মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চেষ্টা করব আন্টি। আন্টি কিসের মামুনি? এখন থেকে আম্মু বলা ট্রাই করো। মাত্র 15 দিন পরেই তোমাদের বিয়ে, আর এখন থেকে যদি ট্রাই না করো তাহলে বিয়ের পর কিভাবে বলবে? তাই বলছি কি, এখন থেকে আম্মু বলার চেষ্টা করো। নাবিলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আব্বু নাবিলার আব্বুর সাথে কথা বলতে আরম্ভ করলে তখন আম্মুকে ইশারা করলো নাবিলার সাথে কথা বলতে। সেটা বুঝতে পেরেই আম্মু একটু মুচকি হেসে বলতে আরম্ভ করলো, মামুনি, বিয়ের আগে তো তোমাদের তেমন করে কথা হয়নি। ঈশান আমাদের জানালো 7 দিন আগে তোমার সাথে কথা বলেছিল, আর সেটাই নাকি শেষ। আর তখন তোমাকে রাগের মাথায় বলে দিয়েছিল দ্বিতীয়বার যদি তোমাদের কথা হয় সেটা বিয়ে পাকা হবার পর। তাই এখন একটু তোমাদের কথা বলা দরকার। দুজন দুজনকে কাছ থেকে জেনে নাও। এই 15টা দিন একটু কথাবার্তা বলে ফ্রি হয়ে নাও। তারপর সংসার শুরু করলে আবার বলবে না যে দুজন দুজনকে চেনো না। আর সবকিছুর জন্য সময় লাগবে। আমার কিন্তু খুব তাড়াতাড়ি নাতি নাতনি চাই। আম্মুর এমন দ্বারা কথা শুনে নাবিলা আবারও খানিকটা লজ্জা পেল। মেয়েটা চুপ করে আছে, তাই ঈশান উঠে দাঁড়াতেই এবার নাবিলার আম্মু বলতে আরম্ভ করলো, কি হলো মামনি, যাও।
আন্টি কত আশা করে কথাটা বলেছে, এখন চুপ করে বসে থাকলে কেমন দেখায় বলো? নাবিলাও এবার উঠে দাঁড়ালো, ঈশানের দিকে একবার তাকিয়ে দেখলো ছেলেটা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। যদিও কয়েকদিনের দেখা মাত্র, কিন্তু তারপরও নাবিলার খুব বেশি লজ্জা লাগছে। একটা জুনিয়র ছেলে ওকে প্রপোজ করলো, আর তাকে ভালো লেগেছিল বলেই বলে দিয়েছিল যদি অতিরিক্ত ভালোবেসে থাকে তাহলে যেন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ঈশানও যে বিষয়টা সিরিয়াস নিয়ে নিবে আর সত্যিই যে ওকে পছন্দ করবে বিষয়টা আব্বু আম্মুকে বলে দিবে, তারপর তাদেরকে জানালা করে ধরে নিয়ে এসে বিয়ের কথা বলবে, সেটা নাবিলার কল্পনাতেও ছিল না। ভেবেছিল আজকালকার যুগে ছেলেদের মতো ওই ভালো লেগেছে, সেজন্যই প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু এই ছেলে যে সিরিয়াসভাবে ওকে পছন্দ করেছে, এমনকি ভালোবেসেছে, সেটা নাবিলার এখন সত্যি মনে হচ্ছে। ঈশান নাবিলার দিকে তাকিয়ে আছে, যাচ্ছে না, আর নাবিলাও সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর মনে হলো এই ছেলে বেশিক্ষণ এভাবে তাকিয়ে থাকলে লজ্জায় মরেই যাবে। কথাটা ভেবেই বেশ শান্ত কণ্ঠে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল মেয়েটা। আসো আমার সাথে। প্রথম যেদিন ঈশানের সাথে নাবিলার কথা হয়েছিল, মেয়েটাই সেদিনও ওকে তুমি করে বলেছিল, আর আজকেও তুমি করেই বলল। বিষয়টা ভেবে ভালো লাগলো ঈশানের। নাবিলার পিছন পিছনে আসলো, দোতলায় একদম কর্নারের রুমটায় এসে প্রবেশ করলো। তারপর ঈশান যখন প্রবেশ করলো তখন নাবিলা ওর দিকে ফিরলেই ছেলেটা দরজাটা লাগিয়ে দিল। মেয়েটা খানিকটা চমকে উঠল, চমকে উঠতেই মাথার উপর থেকে ঘোমটা সরে গেল। ঈশান বুঝতে পারলো নাবিলার চুলগুলো অনেক বড়, কারণ কলেজে বাঁধা অবস্থায় দেখেছিল তাই বুঝতে পারেনি। আর মেয়েটা হিজাব করে বলে সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন বুঝতে পারছে, কারণ চুলগুলো ছেড়ে দেওয়া, ঘোমটা পড়ে যেতেই বেশ খানিকটা বোঝা গেল। ঈশান খানিকটা এগিয়ে আসতেই এবার নাবিলা বেশ ভয়ত চোখে ওর দিকে তাকাতেই ছেলেটা বলতে লাগলো, ভয় নেই বো। ও সরি, তুমি তো আমার না হওয়া গার্লফ্রেন্ড। আর হুটহাট করে বিয়েটা ঠিক হয়ে গেল। ভেবেছিলাম কয়েকটা দিন চুটিয়ে প্রেম করব, তারপর বাসায় বিয়ের কথা বলবো। কিন্তু তোমার নাকি আমাকে দিয়ে বিশ্বাসই হয় না। আমার ভালোবাসার উপর নাকি তোমার একটু বিশ্বাস নেই, তাই আসতেই হলো। বিশ্বাস কেন করব, আর কেনই বা করব? যেখানে এত ভালোবাসার পরেও মানুষ 8-10 বছরের রিলেশন ছেড়ে যেতে পারে, সেখানে 2 দিন ভালো লাগা যে তুমি 3 দিনেই ভুলে যাবে না, আর আবেগের বশে প্রপোজ করছো না, সেটা আমি বুঝবোই বা কী করে? আর বিশ্বাসই বা কীভাবে করবো বলো? তুমি যে এই মুহূর্তে খুব বেশি ভয় পাচ্ছ, তাই আমি সেটাই বুঝতে পারছি। ভয় পাবো না কেন? তুমি তো একটা ছেলে আর আমি একটা মেয়ে, আমাদের মাঝে অনেক কিছুই হতে পারে, তাই। নাবিলা কথাটা বলে শেষ করার আগেই ঈশানোর একটা হাত ধরে টান দিল। মেয়েটা ঈশানের বুকের উপর এসে আঁচড়ে পড়তেই 2 হাতে কোমর জড়িয়ে নিল মেয়েটার। এই মুহূর্তে নাবিলা ট্যাপ ট্যাপ করে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান যেন ওই চোখের মায়ায় ডুবে যাচ্ছে, তাই তো এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। নাবিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিয়ের আগে এগুলো কিন্তু একদমই ঠিক না ঈশান। কি ঠিক না শুনি? মানে আসলে আমি বলছিলাম কি যে এখনো তো কিছুই করিনি, খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল। আর দূরে গেলে তো ছটফট করতে থাকো। তুমি ভয় পাচ্ছ, তাই তোমার ভয় কমানোর জন্যই কাছে টেনে নিলাম। কিন্তু আমার ভয়টা যে আরো বেড়ে গেল। কেন? এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি কিছুই করব না? নাবিলা মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই ঈশান একটু রাগী চোখে তাকিয়ে মুচকি হাসলো। এরই মাঝে ঠুস করে মেয়েটার গালে একটা চুমু খেতেই নাবিলা চোখ জোড়া বন্ধ করে ফেলল। ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তাহলে ভয়টা কাটিয়ে দেই। নাবিলা চোখ মেলে তাকানোর আগেই ঈশান ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়ায় আলতো করে ঠোঁট ছোঁয়াতেই নাবিলা রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকালো ছেলেটার দিকে। ঈশান ততক্ষণে চোখ জোড়া বন্ধ করে নিয়ে ও ঠোঁটে স্বাদ নিয়েছে। মিনিটের 2-1 যেতেই নাবিলা একটু হাত আপনা আপনি ঈশানের চুলে চলে গেল, আর এক হাত শার্টের কলারে রেখে চুমু খেতে লাগলো। 15 দিন পরের ঘটনা। বিয়ের তোড়জোড় শেষ করে একদম বিয়েটা কমপ্লিট করে বাসায় এসে সব ফর্মালিটিস পূরণ করে আব্বু আম্মুর সাথে কালকের বিষয়ে কথা বলল। কি করা হবে, কোথায় কি করলে ভালো হবে, সব আলাপ আলোচনা শেষ করে বাসর ঘরে ঢুকে পড়ল ঈশান। অন্য সব গল্পে বিয়ের বর্ণনা দেওয়া হয়, তাই এই গল্পে আর না দিই, সেজন্য সরাসরি একদম রাতে খেলার মাঠে চলে আসলাম। কি বলেন? যাই হোক, ঈশান রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে এসে নাবিলার সামনে বসতেই মেয়েটা বলতে লাগলো, টাকা পয়সা আমার কিচ্ছু চাই না,
ঈশান, তুমি যে আমার কথাটা রেখেছো আর আমাকে যে সত্যিকারে ভালোবেসেছো, সেটার জন্য আমি অনেক বেশি খুশি। আর আমি ভেবেছিলাম অন্য আর 10টা ছেলের মতো তুমিও আবেগের বশে প্রপোজ করেছো, কিন্তু সত্যিই যে আমাকে সিরিয়াসলি ভালোবাসো সেটা বুঝতে পারিনি। কারণ এর আগে অনেকেই আমাকে প্রপোজ করলেও তারা কেউ ভালোবাসেনি, সেটা আমি খুব ভালো করেই জানতাম। তাই তো তাদের আমি এইভাবে কথাগুলো বলেছি, তখনই তারা চলে গিয়েছে। সেই জন্য আমার কিচ্ছু চাই না, শুধু সারা জীবন আমাকে এমন করে একটু ভালোবেসো। কেন? এর থেকে বেশি ভালোবাসলে কি ক্ষতি আছে বউ? তা তো নেই, তবে এর থেকে বেশি ভালোবাসা আমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না। তোমার দায়িত্ব যেহেতু নিতে পেরেছি, তোমাকে কষ্ট না দেওয়ার দায়িত্বটাও আমারই, তাই না? ঈশান নাবিলার দিকে এগিয়ে এসে ওর মাথা থেকে ঘোমটাটা তুলল। এতক্ষণ মেয়েটা হাত দুটো মোচড়াচ্ছিল ঈশানের এরকম কর্মকাণ্ডে। ও চোখ জোড়া বন্ধ করে নিতেই ঈশান ওর থুতনি ধরে উঁচু করলো আর আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসলো, মাশাল্লাহ। নাবিলা দেখতে যেরকম সুন্দর তেমনইভাবে একদম কথাবার্তা আর ব্যবহারেও অসম্ভব রকমের একজন ভালো মনের মানুষ। তাই তো ঈশানের ওকে খুব বেশি ভালো লেগেছিল। যাই হোক, মেয়েটাকে ঈশান আর কিছুক্ষণ ধরে রেখে তারপর ওর কাছে আসতেই তখন নাবিলা বলতে লাগলো। টাকাগুলো রেখে আসো। ঈশানের যেন তর সইছে না। ওটি টেবিলের উপর টাকাগুলো রেখে মেয়েটার কাছে এগিয়ে এসে মুখের দুপাশে হাত রাখতে নাবিলা একটা দুষ্টু হাসি দিল। তারপর ধাক্কা মেরে ওকে বেঁধে ফেলে দিয়ে ওর বুকের উপর উঠে গেল। ঈশান মেয়েটার কোমর জড়িয়ে ধরে কিছুক্ষণ ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। এরপর কি হতে পারে সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। এই মুহূর্তে আর এসব নিয়ে কিছু বলতে চাইছে না, কারণ অতিরিক্ত জানতে চাহিয়া লজ্জা দিবেন না। যাই হোক, ভালোবাসাময় পুরো একটা রাত কাটালো দুজনে। ভালোবাসায় পরিপূর্ণ ছিল পুরো রাত জুড়ে। দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটি পুরো রুম জুড়ে এক ভালোবাসাময় একটা ছন্দ আর পরিবেশ তৈরি করেছিল। সকালবেলা যখন নাবিলার ঘুম ভাঙলো তখন বুঝতে পারলো ঈশান ওর বুকের মধ্যে মাথা গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে, আর নাবিলা ওর গলাটা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। নাবিলা ওর পিচ্চি বরটাকে দেখে কিছুক্ষণ ধরে মুচকি মুচকি হাসলো। ঈশানের পুরো মুখ জুড়ে তার লিপস্টিকের অসংখ্য ছাপ, যেগুলো রাতে ওই দিয়েছিল। বিষয়টা ভেবে মেয়েটা একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তারপর যখন বুঝতে পারলো যেখানে স্বামীর বুকে স্ত্রীর মাথা রেখে ঘুমোয়, সেখানে ওর পিচ্চি বরটা ওর বুকে মাথা গুজে দিয়ে একদম জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের গরম নিঃশ্বাস যতবার নাবিলার উন্মুক্ত বুকে পড়ছে ততবার যেন নাবিলার শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। ঈশানকে ডাকতেই ভয় লাগছিল, কারণ ছেলেটা জেগে গেলে আবার রাতের মতো কিছু শুরু করবে। বিষয়টা ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, কারণ রাতে লাইটটা অফ ছিল। কিন্তু এখন যদি এরকম কিছু করে লজ্জায় তো মরেই যেতে হবে। বিষয়টা ভেবে ঈশানের মাথাটা বুকের সাথে চেপে ধরে কিছুক্ষণ ওর চুলে হাত বোলালো। একটা সময় ঈশানের বুকের মধ্যে একটা চুমু খেতেই নাবিলা বুঝতে পারলো ছেলেটা জেগে উঠেছে। তারপর আরও কয়েকটা চুমু খেয়ে নিতেই নাবিলা বেশ খানিকটা কেঁপে উঠে বলতে লাগলো। কি হলো, তুমি জেগে আছো? তাহলে এখন আবার দুষ্টুমি করছো কেন? ছাড়ো আমাকে। বউ যদি দুষ্টুমি করার জন্য বারবার আমাকে আশকারা দিতে থাকে, তাহলে তো আমাকে দুষ্টুমি করতেই হবে। তাছাড়া এখন আমার পারমিশন আছে, বিয়ের আগে যে এরকম কিছু করতে পারবো না সেটা আমার মাথায় ছিল। আর তুমি কি ভেবেছো আমি এরকম কিছু করতাম? তখন কখনোই না। এরকম কিছু করতে না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যদি নাই করতে তাহলে সেদিন বিয়ে ঠিক হবার পর কি করেছিলে মনে নেই আমার? ওইটা তো খুশির ঠেলায় হবুকে আদর করে দিয়েছিলাম। হয়েছে তোমার জামাইগিরি, এখন ছাড়ো আমাকে। আমাকে ফ্রেশ হতে দাও। তোমার তো আরও ঘুমালে সমস্যা নেই, কিন্তু একটু পরে যখন সবাই এসে ডাকাডাকি শুরু করবে তখন আমার ভালো লাগবে না। কিন্তু তোমাকে আমার এই মুহূর্তে ভালো লাগছে, প্লিজ যেও না, আর একটু থাকো। একদমই না, আবার রাতে এখন দুষ্টুমি করো না, শোনো, ছাড়ো আমায়। আমি কি ছেড়ে দিলেও তুমি যেতে পারবে? তুমি তো যেতে পারবে না, আমি সেটা ভালো করে জানি। তুমিও চাইছো এই মুহূর্তে আরও কিছু হোক। মোটেই না, তুমি ছেড়ে দিয়ে দেখো, আমি এক্ষুনি তোমাকে ছেড়ে দেবো। ঈশান নাবিলাকে ছেড়ে দিল। তারপর ওর ঘাড়ে আর গলায় কয়েকটা চুমু দিতেই নিল মেয়েটা। তারপর গায়ের উপর থেকে চাদরটা একটু সরাতেই
তখন নাবিলা বুঝতে পারলো দুজনের শরীরে একটা সুতো পর্যন্ত নেই। সাথে সাথে নাবিলা দুজনকে ঢেকে ফেললো। তারপর ছেলেটার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো। বজ্জাত পিচ্ছি পর একটা, তুমি এরকম দুষ্টু পর জানলে আগে কখনোই তোমাকে কাল রাতের কাছে আসতে দিতাম না। ফাজিল একটা, পুরো শরীরে কিছু রাখেনি, আর রাতে যা সব করেছো না, তোর বাজে ছেলে। আমি যদি বাজে ছেলে না হই তাহলে তুমি কি করে বাজে ছেলের বাচ্চার আম্মু হবে? হ্যাঁ, এগুলোই করো দিনভর, বেশরমি একটা। নাবিলা কথাগুলো বলেই চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে উঠে যেতেই ঈশান তখন নিজেকে বালিশ দিয়ে ঢেকে ফেললো আর বলল, আমার সাথে মস্কারি? একবার ওয়াশরুম থেকে বের হও, তারপর দেখাচ্ছি তোমাকে মজা। মেয়েটা ডেভিল এসে ওয়াশরুমে ঢুকে গেল। পুরো দিনটা রিসেপশনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় নাবিলার দিকে তেমন করে খেয়াল রাখা হয়নি, কিন্তু বারবার এসে নাবিলাকে দেখে গেছে। আর তারপর যখন দুজনকে স্টেজে নেওয়া হলো তখন দুজনেই পাশাপাশি বসেছিল। লোকজনের ভিড়ে তেমন করে কথা বলতে পারেনি। ফটোশ্যুট সব মিলিয়ে প্রচুর একটা ঝামেলারময় দিন কাটালো। দিন শেষে যখন রাতে নাবিলাদের বাসায় গেল, ঈশান তখন অনেক ক্লান্ত ছিল, তাই গিয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ে। রাত 10টার দিকে যখন ঘুম ভাঙে তখন মেয়েটা ওকে ডেকে উঠিয়ে ডিনার করালো। নাবিলাও খানিকটা ঘুমিয়ে পড়েছিল। তারপর ডিনার শেষে এসে ব্যালকানিতে দাঁড়ালো। নাবিলাও এসে পাশে দাঁড়ালো। ঈশানের হাতের উপর হাত রাখতে মেয়েটা একটু মুচকি হেসে কাছে এসে ওর হাতটা জড়িয়ে ধরে তখন কাঁধে মাথা রাখলো। ঈশান মেয়েটাকে এক হাতে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। নাবিলা ঈশানের কাঁধে মাথা রেখে চুপ করে তাকিয়ে রইল আকাশের দিকে। নাবিলার মনে হচ্ছে এই দিনটা অনন্ত অসীমকালের জন্যই হোক, আর এই মানুষটা ওর পাশে সব সময়ের জন্য থাকুক। কারণ চেনা জানাটা হয়তো অল্প দিনের, কিন্তু তারপরও নাবিলার মনে হয় ঈশান একজন বিশ্বাসযোগ্য মানুষ, যাকে আঁকড়ে ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ বাদেই নাবিলার মনে হলো যে যেহেতু দুজন ঘুম আসছে না, তাহলে না হয় একটু কফি করে আনা যাক। মেয়েটা ওকে ছাড়িয়ে নিতে গেলে তখন ঈশান বলতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ? একটু ওয়েট করো, আমি কফি নিয়ে আসি আমাদের জন্য। আনবি ঠিক আছে, কিন্তু এক মগে খাবো দুজনে। মেয়েটা মুচকি হেসে চলে গেল। মিনিট 20 পরে কফি আনতেই ঈশান ওকে ব্যালকানির সামনে দাঁড় করালো। তারপর নাবিলার হাত থেকে কফির মগটা নিয়ে এক হাতে পেটের উপর রেখে আরেক হাতে কফির মগ রেখে চুমুক দিয়ে ওর হাতে দিল। নাবিলা একা ঈশানের হাতের উপর দুজনে কফি খেয়ে দাঁড়িয়ে জ্যোৎস্না বিলাস করতে লাগলো। 7 দিন পরের ঘটনা। সেদিন ঈশান বেশ কয়েকজন আত্মীয় স্বজন আর বিজনেস পার্টনারদের সাথে দেখা করে। নাবিলাকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করে শেষে কিছুটা ফ্রি হয়ে বাসায় ফিরল। সেদিন বাসায় খাবার টেবিলে রাতে ডিনার করার সময় আব্বু বলতে লাগলো, তো এখন ঘোরাঘুরি শেষ, এখন কি চিন্তা ভাবনা তোমার? ভাবনা চিন্তা বলতে ভাবছি এখন থেকে অফিসে যাওয়া শুরু করব, আর কলেজে মাঝে মধ্যে যাব, তবে কন্টিনিউ থাকবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমি ওটা বলিনি। আমি বলেছি হানিমুনে কোথায় যেতে চাও। আব্বুর কথা শুনে নাবিলা একদম লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে আছে মেয়েটা। ঈশান একবার ওর দিকে তাকালো, তারপর একটা ডেভিল হাসি দিয়ে আম্মুর দিকে তাকাতেই খেয়াল করলো আব্বু আম্মু দুজনেই আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। ঈশান নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে বলল, তোমাদের বৌমাকে বলে দেখো সে যেতে চায় কিনা। তার তো আর লজ্জার শেষ নেই। হানিমুনের কথা শুনেই দেখো কি অবস্থা। এই সুযোগ মামনি, বাইরে কোথাও যেতে চাও তাহলে যাও, গিয়ে ঘুরে আসো 15 দিন 1 মাসের জন্য। পরবর্তীতে ঈশান আবার অফিসে যাওয়া শুরু করলে তোমারও কলেজ আছে, তাতে দেখা যাবে যে সময় পেয়ে উঠবে না। আপনার ছেলে যা বলবে সেটাই হবে আম্মু, আর বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। যদি হয় তাহলে না হয় কক্সবাজার থেকে ঘুরে আসি। নাবিলার এরকম ধারা কথাতে ঈশান কেমন দুষ্টু চোখের দিকে তাকালো। তাহলে মেয়েটা বরকে একান্ত ব্যক্তিগতভাবে কাছে পাওয়ার জন্য রাজি আছে, ওর কোনো সমস্যা নেই। বিষয়টা ভেবে ঈশানেরও ভালো লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষে আব্বু ওদের যাওয়ার ব্যবস্থা করে দিল, আর পরদিনই যাওয়ার জন্য বলতেই নাবিলাও রাজি হয়ে গেল। পরদিন সন্ধ্যায় ওরা বাসে উঠবে, তাই সারাদিন ঈশান আর কোথাও গেল না। মেয়েটার আশেপাশেই ঘুরঘুর করলো, আর নাবিলাও ঈশানের থেকে দূরে দূরে থাকলো যেন দুষ্টুমি করতে না পারে। দিনের বেলা দুষ্টুমি করতে শুরু করলে শেষে আব্বু আম্মুর সামনে পড়লে একদম লজ্জায় মরতে হবে। বিষয়টা ভেবেই ছেলেটার থেকে দূরে রইল।
সন্ধ্যার মুখে যখন আব্বু থেকে বিদায় নিয়ে বের হয়েছিল তখন আম্মু নাবিলাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আচ্ছা যাও, সাবধানে থেকো। আর ফিরে আসলে যেন জানতে পারি তোমাদের মাঝে তৃতীয় কেউ আসতে চলেছে। আর এমন কিছু জানতে পারলে আমি খুব খুশি হব। আম্মুর থেকে এমন দ্বারা কথা শুনে প্রচুর পরিমাণে অবাক হয়েছিল নাবিলা, আবার লজ্জা পেয়েছিল। তাই সবেমাত্র বিয়ে হলো আর এরই মধ্যে এত কিছু। এরকম কথা শোনার সাথে সাথেই দুষ্টু বুদ্ধি মাথায় কাজ করলো ঈশানের। তারপরও কিছুই বলল না মেয়েটাকে। বাসে উঠে মেয়েটাকে পাশে বসাতেই নাবিলা জেদ ধরলো জানালার ধারে বসবে। ঈশান আর না করলো না। মেয়েটাকে জানালার ধারে গিয়ে যখন জানালা খুলে দিল তখন ঈশান বেশ খানিক রেগে গিয়ে বলল, ঠান্ডা লাগবে সোনা, এরকম পাকলামি করো না, শেষে ঘোড়াটাই মাটি হয়ে যাবে। দেখো তুমি আছো কি করতে? বুকের মাঝে জড়িয়ে রাখবে আমায়? রাতে বাসের লাইট অফ করে দেওয়া হয়েছে, শুধু ড্রাইভারের সামনে ছোট্ট একটা লাইট জ্বলছে। ঈশান এবার সত্যি সত্যি নাবিলাকে বুকের মাঝে জড়িয়ে নিল। বাতাস বইছে আর বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ওদের শরীরের একটা চাদর জড়িয়ে দিয়ে নাবিলাকে বুকের মাঝে লুকিয়ে রাখলো। সারাটা রাস্তায় এমন করে এসেছে দুজনে। পরদিন ভোরবেলা যখন ঘুম ভাঙলো খেয়াল করে মেয়েটা এখনও ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকাল 9টার দিকে কক্সবাজারে পৌঁছে গেল দুজন রিসর্টে। তারপর সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য রুমে এসে শুতেই নাবিলা এসে ঈশানের বুকের উপর শুয়ে পড়ল। ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, খারাপ লেগেছে কালজান পাখি, কয়েকবার বমি করার মতো অবস্থা হয়েছিল। হবেই তো, জার্নি করতে পারি না। আর লং জার্নিতে খুব বেশি সমস্যা হয়, সেই জন্যই আর কি। আর কখনো এরকম করবে না। তোমার সমস্যা হয় সেটা আমাকে কেন বলনি? আগে থেকে জানলে কখন এখানে আসতামই না। সেই জন্যই তো তোমাকে বলিনি, যদি বলতাম তাহলে কখনোই এখানে নিয়ে আসতে না। তোমার কষ্ট হলো যে জান পাখি? হাজবেন্ডের সাথে এখানে এসেছি, ভালোবাসার মানুষের সাথে এতগুলো দিন কাটাতে পারবো। এখানে কেউ আমাদের মাঝে বাধা সৃষ্টি করবে না, সব সময় একসাথে থাকবো। এটা কি কম খুশি? একটা মেয়ে চাই তার স্বামীর সাথে একান্ত ব্যক্তিগতভাবে সময় কাটাতে। সেজন্যই তোমার সাথে এখানে আসা। আর কখনো সমুদ্র দেখা হয়নি তাই। ঈশান এবার নাবিলাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আরেকটা শক্ত করে মাথাটা বুকের সাথে চেপে ধরে চুলের ভাঁজে চুমু দিল। রাতে আমি ঘুমালেও তোমার খুব বেশি ভালো একটা ঘুম হয়নি, তাই না শোনো? জানিতে আমার ঘুমাতে কষ্ট হয়, সেই জন্য আর কি। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার খুব ভালো ঘুম হয়েছে তোমার বুকের মধ্যে। তাহলে এখন আরেকটু ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমাকে আদর করে দিই, দেখো ঘুম চলে আসবে। নাবিলা পাশের বালিশে শুয়ে পড়ল। তারপর ঈশানের দিকে হাত বাড়িয়ে দিলে ছেলেটা গিয়ে ওর বুকের মধ্যে মুখ গুজে দিল। নাবিলার এরকম কর্মকাণ্ডে ঈশান প্রথমে খানিকটা অবাক হলেও তারপর খুশি হলো। এতে ভেবেই যে পুরুষের যে মানসিক শান্তি জায়গা থাকা দরকার আর মানসিক শান্তিটা খুব বেশি প্রয়োজন, সেটা ওর বউ বুঝতে পারছে না। দুজনের ঘুম ভাঙলো একদম বিকেলের দিকে। উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সমুদ্রের পাড়ে গেল হাঁটতে হাঁটতে। নাবিলার অর্ধেক শাড়িটাই ভিজে গেছে, তাই ঈশান খানিকটা রাগারাগি করলে নাবিলা ওর দিকে পানি ছুঁড়ে মারলে তখন ঈশান বলতে লাগলো, বাচ্চাদের মতো এরকম দুষ্টুমি না করে একটু সাবধানে তো হাঁটাচলা করতে পারো। এই তো দেখো ভিজে গেছে, তারপর শেষে দেখা যাবে ঠান্ডা সর্দি হবে, খুব বেশি খারাপ অবস্থা হবে, এখানে ঘোরাঘুরিটা বন্ধ হবে। এই সন্ধ্যার বেলায় না ভিজলে কি হয় না? কেন ভিজবো না? আর তুমি আছো কি করতে? আমার সর্দি হলে তুমি আমাকে সামলে দিবে। ঈশান কথা বলে সামনের দিকে হাঁটতে লাগলো। তখন ঈশান ওকে জোর করে টেনে একবারের পানির দিকে নিয়ে নামালো। নাবিলা ছটফট করছিল দেখে ঈশান হঠাৎ করে পাজাপোলা করে তুলল। নাবিলা ভয় পেয়ে ছেলেটার গলা জড়িয়ে ধরতেই ঈশান ওকে কোলে করে নিয়ে পুরো সমুদ্রের পাড় দিয়ে হাঁটলো। নাবিলা ভেবেছিল ছেলেটার কষ্ট হবে, তাই বারবার নামিয়ে দিতে বলেছিল। ঈশান ওর গালে একটা চুমু খেয়ে বলল, এইটুকু যদি বইয়ের জন্য যদি করতেই না পারি তাহলে কেমন ভালোবাসলাম। তাকে একটু কোলে নিয়ে হাঁটতেই না পারলাম, তাহলে আর কিসের জামাই হলাম? ঈশানের এমন ভালোবাসাময় বাক্য শুনে নাবিলা আবেগে আপ্লুত হয়ে হুটহাট করে ওর গালে চুমু খেয়ে নিল। তারপর ঈশান একটা ডেভিল হাসি দিতেই মেয়েটা ওর বুকে মুখ লোকায়। এমন করে পুরো 4-5টা দিন কাটলো। এরই মাঝে দুজনের ঘোরাফেরা কেনাকাটা আর সব মিলিয়ে ভালোই চলছিল।
প্রতি রাতে দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসার এক প্রলয় চলতেই থাকে। পঞ্চম দিনের মাথায় সেদিন সমুদ্রে বেশ খানিকটা ঢেউ ছিল। সবাই বেশ সতর্ক ছিল, আর সতর্কই করা হয়েছিল সবাইকে যে সমুদ্রের নামার জন্য। তারপরও অনেকেই নেমেছে। ঈশান নাবিলাকে তারপরও পাড়ের দিকে চলে যেতে বলল, আর বেশি পানিতে নামতে বারণ করলো। কিন্তু তারপরও কে শোনে কার কথা। ঈশান জোর করে ওকে নিয়ে আসলে মেয়েটা ভেজার জন্য বেশ খানিকটা বিরক্ত করছিল। মেয়েটা বাচ্চাদের মতো করে কান্নাকাটি করলেও ঈশান বারবার বারণ করছিল। তারপরও মেয়েটা ওর কোনো কথাই শুনলো না, জোর করে পানিতে নামলো। ঈশান ওকে বারণ করতেও নাবিলা কোমর অবধি পানিতে নামলো। ঈশান ওর দিকে খেয়াল রাখলো, বারবার ওকে ডাকতে লাগলো। তারপরও মেয়েটা কোনো কথাই শুনছে না। এরই মাঝে ঈশানের একটা কল আসতেই ও একটু দূরে গিয়ে যখনই কথা বলতে লাগলো, সমুদ্রের গর্জনের কারণে কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না। তারপর কথা 5 মিনিট বাদেই যখন কথা শেষ করে ফোনটা পকেটে রাখলো, এরই মাঝখানে খেয়াল করলো বিশাল বড় এক ঢেউ আসছে নাবিলার দিকে। এই ঢেউয়ের নিচে যদি মেয়েটা পড়ে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ওকে যে খুঁজে পাওয়া যাবে সেটা নিয়ে সন্দেহ আছে। তৎক্ষণাৎ ঈশানের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, নাবিলার কিছু হয়ে যাবে। বিষয়টা যখনই মাথায় ঘুরপাক খেলো তখনই ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। নাবিলা বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে মেয়েটার দিকে যেতেই নাবিলা ওর দিকে ফিরল। ঈশানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার মাঝেই ঢেউটা যখনই আছড়ে পড়বে ঈশান গিয়ে ওর একটা হাত ধরে হ্যাঁচকা টান দিল। মেয়েটা পাহাড়ের দিকে উঠে আসতে ঢেউটা নাবিলাকে তো তেমন করতে পারলো না, কিন্তু ঈশান টাল সামলাতে না পেরে একদম ঢেউয়ের নিচে গিয়ে পড়ল। সাথে সাথেই সব কিছু স্তব্ধ। তারপর কয়েক সেকেন্ড সময় আরও বড় 2-3টা ঢেউ এসে আছড়ে পড়ল। সেই ঢেউয়ের উপরেই এমন কিছু দেখে নাবিলার বুকের ভিতরটা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই মনে হতে লাগলো এই বুঝি সব শেষ হয়ে গেল, ঈশান আর হয়তো কখনোই দেখতে পাবে না। এরকম কথা যখনই ভাবলো সাথে সাথে ওর বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল। নাবিলা দৌড়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে গেলে তার মাঝে গার্ডরা এসে ওকে আটকে দিল। নাবিলা কান্নাকাটি করে বলতে লাগলো, আমার স্বামী ডুবে যাচ্ছে, জানুন আমাকে, ওকে বাঁচাতে হবে। ওর কিছু হয়ে গেলে আমি কিছুতেই বাঁচতে পারবো না, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আমার স্বামীর কাছে যাব। এরই মাঝে কয়েকজন পর্যটন এসে নাবিলাকে পরের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু মেয়েটা বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছিল। তারপরও উপায় না পেয়ে সবাইকে পাড়ের দিকে নিয়ে আসা হলো। রেস্কিউ টিম এসে ঈশানকে অনেকক্ষণ যাবৎ খোঁজার পরও পেল না। অনেক তল্লাশি করার পর নাবিলার মনে হলো এই বিষয়টা বাসায় জানানো উচিত। মেয়েটা তখনই একজন লোকের থেকে ফোন নিয়ে বাসায় কল করলো। আম্মু কলটা রিসিভ করতেই নাবিলা যখন সবটা বলল, একমাত্র ছেলের এমন অবস্থার কথা শুনে অন্যদিকে আম্মু করে বসলো স্ট্রোক। এসব কথা শোনার পর কেই বা নিজেকে শান্ত রাখতে পারবে। অন্যদিকে নাবিলা ওর আব্বু আম্মুকে জানাতেই ওরা তৎক্ষণাৎ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তারপর খোঁজখবর চলতে থাকে। পুরো একটা দিন কেটে যাওয়ার পরও যখন ঈশানকে পাওয়া গেল না, তখন সবাই বলল ছেলেটা হয়তো আর জীবিত নেই। এরকম কিছু শোনার আর সহ্য করার শক্তিটা নাবিলা ছিল না, তাই অনেক বেশি শকড আর ভয়ের কারণে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে। পুরো একদিন পর সেন্সলেস অবস্থায় থাকার পর নাবিলার আব্বু আম্মু ওকে বাসায় নিয়ে আসে। তারপর জ্ঞান ফিরে আসলে যখন জানতে পারে ঈশানকে পাওয়া যায়নি, তখন মেয়েটা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যদিকে আম্মুর অবস্থা কিছুটা ভালো হলে পুরো মিডিয়া থেকে শুরু করে নিয়ে পুরো দেশে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পাওয়া গেল না। মাঝে কেটে গেল পুরো 6টা মাস, আর এই 6টা মাসে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। নাবিলা এই 6 মাসে ঈশানের বাসায় থেকেছে আর অনেক চেষ্টা করেছে ওকে খোঁজার। তারপরও ঈশানের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই দিন পর থেকে ঈশানের আর কোনো হদিস পাওয়া যায়নি। ঈশানের আম্মু অনেকবার অসুস্থ হয়ে পড়েছিল, বারবার ভেবেছে হয়তো ছেলে আর বেঁচে নেই। আব্বু বিষয়টা মেনে নিয়েছে, কিন্তু আম্মু মাঝে মধ্যেই কান্না করে। আর অন্যদিকে নাবিলা মানতে পারছে না যে ঈশান আর বেঁচে নেই। এমন কিছু যখন থেকে জানতে পেরেছে তখন থেকে মেয়েটা কান্না করে। প্রতি রাতে প্রতিদিন যখন একা থাকে তখনই কান্না করতে থাকে।
এরকম কিছু হওয়ার জন্য নিজেকেই বারবার দায়ী করে নাবিলা। ভাবে ওর জন্যই এত কিছু হয়েছে। নাবিলা যদি সেদিন জেদ করে পানিতে না নামতো তাহলে হয়তো আজকে ঈশান ওর কাছেই থাকতো। এমন কিছু ভেবেই নাবিলা প্রত্যেকটা দিন নীরবে চোখে জল ফেলে। কে বোঝাবে মেয়েটাকে? যার কপালে এরকম কিছু ছিল তাকে কেই বা বাঁচাবে? বিষয়টা নিয়ে নাবিলা ভাবছিল আর কাঁদছিল। এরকম কিছু হওয়ার জন্য নিজেকেই দায়ী করে তো কয়েকবার মেয়েটা সুইসাইডও করতে গিয়েছে। কিন্তু আম্মু বলেছে যে ঈশান ফিরে আসবে, আর ফিরে এসে যদি দেখে এরকম কিছু হয়েছে তাহলে হয়তো ও নিজেও কষ্ট পাবে। তাই নাবিলা বারবার নিজেকে শেষ করে দিতে গিয়েও আটকে রেখেছে। যাই হোক, সকালে শুকনো আলোয় হালকা রোদের মিষ্টি আলোতে একটা ছেলের ঘুম ভাঙল। ছেলেটা উঠে বসতেই খেয়াল করলো পাশে কেউ একজন বসে ওর দিকে তাকিয়ে খুব গভীরভাবে ওর দিকে তাকিয়ে হাসছে। এমন কিছু দেখেই ছেলেটা একটু হাসার চেষ্টা করতেই পাশে থাকা মেয়েটা এবার বলতে আরম্ভ করলো, এত ঘুম কাতুরে কেন তুমি? এত ঘুমাতে হয় না জানো না? কি করব, আমার যে রাতে সহজে ঘুম আসে না, আর যখন আসে খুব বেশি ঘুম পায়। আবার কখনো কখনো কিছু একটা মনে করতে চাই, ইচ্ছে হয় মনে করতে, কিন্তু ইচ্ছে করলে কি মনে করতে পারি বলো? কিন্তু ডক্টর কাকা যে বলে দিয়েছে মাথার ওপর বেশি চাপ দেওয়া যাবে না, শেষে মাথায় সমস্যা হয়ে যেতে পারে। এটা তুমি কি বুঝতে পারবে না? আমি কি করব? এটা কি আমার দোষ বলো? সব সময় মনে পড়তে চায়। আমি কি ইচ্ছে করে কি এরকমটা? তারপরেও চেষ্টা করবে এসব বাজে বাজে কথা মনে না করার, আর তাতেই তোমার জন্য ভালো। এমন করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ঈশান চুপ করে রইল। মেয়েটা একটু মুচকি হেসে ওর হাতের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা একটা কথা বলো তো, সব সময় এরকম মন খারাপ করে থাকলে হবে? যেটা মনে পড়ার এমনিতেই পড়বে। এরকম জোর জবরদস্তি করে মনে করার কোনো মানেই হয় না। আপনারা কি ভাবছেন এই ছেলে আর মেয়েটা কে হতে পারে? আসলে ছেলেটা ঈশান। হ্যাঁ, সেদিনের পর ঈশান হয়তো বাসায় ফিরতে পারেনি, কিন্তু ফিরে এসে অন্য একটা জায়গায়। ছেলেটা সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে গিয়ে কোনো এক দ্বীপে গিয়ে উঠেছে। সেখানে বাসিন্দা খুবই অল্প, তবে সেখানকারই এক জেলের পরিবারে ওর ঠাঁই হয়েছে। যে মেয়েটার সাথে এতক্ষণ কথা বলল সে মেয়েটা জেলেরই মেয়ে, আর মেয়েটা বেশ মিশুক স্বভাবের। মধ্যবয়সী লোকটা সমুদ্রের মাছ ধরে জীবিকা নির্বাহ করে। একদিন সকালে সমুদ্রের পাড়ে ওকে পড়ে থাকতে দেখে লোকটা ওকে নিয়ে আসে, আর তারপরই ওদের দুজনের মাঝে পরিচয়। তবে একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে ঈশান যদি বেঁচে থাকে তাহলে এতদিনে বাসায় ফিরে কেন আসলো না? সেদিনের পর ঈশানের স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে গেছে। সেদিন যখন সমুদ্রের ভেসে গিয়েছিল তখন কোনো আঘাতের কারণে মাথায় বেশ খানিকটা চোট পায়, আর তাতেই ও স্মৃতিশক্তিটা হারিয়ে যায়। তারপর যখন জ্ঞান ফিরে তখন কিছুই চিনতে পারছিল না, আর না কিছু বুঝতে পারছিল কোথা থেকে কি করে আর কোথায় এসেছে। এখানে যখন এসেছিল তখন স্মৃতিশক্তি তো ছিলই না, এমনকি নিজের নামটা পর্যন্ত বলতে পারছিল না। শেষে যে লোকটা ওকে নিয়ে আসে সে নিজেই ওর একটা নাম দিয়ে দেয়। এখানকার সবাই ওকে সেই নামেই ডাকে, কারণ 6টা মাস পার হয়ে গেছে এখানে এসেছে, কিন্তু কাউকেই চিনতে পারেনি। আর না কাউকে বলতে পেরেছে ও কিছু মনে করতে পেরেছে, তবে মনে করার চেষ্টা করে। মাঝে মাঝেই এই কথাগুলো যখন মনে পড়তে চায় তখন অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়, আর তারপর শরীর খারাপের কারণে বারবার ডক্টর ডাকতে হয়েছে। কয়েকবার ডক্টর বারণ করে দিয়েছে এত চাপ না নিতে। আসলে এই প্রত্যন্ত দ্বীপে তেমন কেউ আসে না, আর সরকারি একটা সংস্থা আর কয়েকটা মেডিকেল টিম সব মিলিয়ে ছোট একটা হসপিটাল। সেখান থেকেই একজন ডক্টর এসে মাঝে মাঝে দেখে যায়। এরকম কিছুর জন্য ঈশানকে বারণ করে দিয়েছে ওকে এসব বিষয় নিয়ে না ভাবতে। তারপরও ছেলেটার ভাবনার শেষ নেই। কি জানি একটা মনে পড়তে গেলেই তখন মাথাটা খুব বেশি চক্কর কাটে, আর তারপরই অসুস্থ হয়ে পড়ে। এত বড় লোকের ছেলে আছে একটা জেলে পরিবারে, তাও আবার এখানে থেকে মাছ ধরে। লোকটার সাথে মাঝে মাঝে সমুদ্রে যায়। অনেকেই ঈশানের কথা জিজ্ঞেস করলে তখন ওই লোকটা অর্থাৎ কবিতার বাবা বলেছে ছেলেটা ওনার হবু জামাই।
এরকম কিছু শুনে ঈশান অনেকটা লজ্জা পেলেও তেমন কিছু বলতে পারেনি। তবে যাই হোক, ঈশান ভেবেছে হয়তো ভবিষ্যতে চিন্তাভাবনা আছে ওর সাথে কবিতার বিয়েটা দিবে। এসব কিছুই ঈশান ভাবে, আবার মাঝে মাঝে নিজে থেকেই হাসে। কবিতা যে ওকে পছন্দ করে ঈশান সেটা খুব ভালো করেই জানে, সেজন্যই মেয়েটাকে ও বড্ড বেশি পছন্দ করে। বেশ মিশুক স্বভাবের আর দেখতে শুনতে মাশাল্লাহ কোনো নায়িকার থেকে কম নয়। কিন্তু এরকম গরিব ঘরের একটা মেয়ে বলে সেটা হয়তো বুঝতে পারা যায় না। কিন্তু ঈশান কবিতার সৌন্দর্য খুব কাছ থেকে দেখেছে, সবসময় আশেপাশেই থাকে কি না। যাই হোক, প্রতিদিনের মতোই ঈশান খাওয়া দাওয়া করে রোদে বসে রইল। এরই মাঝখানে কবিতা এসে ওর পাশে বসতেই ঈশান বলতে লাগলো, আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমায় পছন্দ করো কবিতা? ঈশানের মুখে হঠাৎ এরকম কথা শুনে কবিতা বেশ খানিকটা ভরকে গেল। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, কে 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 বললো তোমায়? না মানে আসলে এসব বাজে বাজে কথা তোমাকে কে বলে? আর তুমি জানো না এগুলো ঠিক না? আব্বু যদি জানতে পারে তাহলে কিন্তু। আমি জানি এগুলো ঠিক না, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় তাই বললাম। ঠিক আছে, তুমি কিছু মনে করো না। যেহেতু তোমার এইগুলো নিয়ে কোনো আগ্রহ নেই আর তুমি এগুলো চাও না, তাহলে আমি আর এইসব নিয়ে কোনো প্রশ্ন তুলব না। তবে চাচা বলছিল তোমার সাথে আমার বিয়ের কথা। তবে তুমি যেহেতু পছন্দ করো না, তাহলে অপছন্দের কারোর সাথে বিয়েটা না করাটাই ভালো। কবিতা মনে মনে বিড়বিড় করতে লাগলো আর ভাবতে লাগলো হয়তো ছেলেটাকে মিথ্যা বলে অনেক বড় ভুল করে ফেলল। কবিতা ঈশানকে পছন্দ করে এটা অন্তত বলা উচিত ছিল, কারণ ছেলেটা এখানে আসার পর থেকেই কবিতার ওকে ভালো লাগে। আর ছেলেটার মাঝে সবার সাথে মিশে যাওয়ার একটা অসাধারণ গুণ আছে। সব মিলিয়ে ও সবার সাথে বেশ ভালোভাবেই কথা বলে আর বেশ মিশুক স্বভাবের, সেটা সবাই দেখেই বুঝতে পারে। অল্প দিনেই পুরো দ্বীপবাসীর আপন হয়ে গেছে। বেশ কিছু ঘরের লোকজন এখানে থাকে, তবে এরই মাঝখানে কিছু সমস্যা আছে। এখানে আবার বিদ্যুৎ থাকে না, তাই রাতে তেমন কেউ বাইরে বেরোয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঝড় বৃষ্টি হলে বাসা থেকে বেরোনোটাই কষ্টকর হয়ে যায়। সেজন্য মানুষের জীবনযাত্রার মানটাও খুব বেশি একটা ভালো নয়। এবার কবিতা কোনো কথা না বলে উঠে যেতেই ঈশানুর পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলো। তখন কবিতা বলতে লাগলো, চলো আজকে ওই দিকটায় যাই, ওই দিকটায় অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবছি আজকে তোমার সাথে একটু হেঁটে আসি। কেন? তোমার সাথে আমি কেন যাব? তুমি তো আমায় পছন্দই করো না। যদি পছন্দ করতে তাহলে না হয় আমি চিন্তা করে দেখতাম। যে আমাকে পছন্দ করে না তার সাথে আমার কোথাও যাওয়া ঠিক হবে না। তুমি আমার সাথে যাবে না তো? বললাম তো না। আর তোমার সাথে কেন যাব? তুমি কে আমার? তোমার সাথে আমাকে যেতে হবে? সত্যিই তো আমি তোমার কেউ না। তোমার কি মনে হয় যে আমি সত্যিই কেউ না? যদি হতেই সেটা সরাসরি মুখে বলতে, আর এরকম ভয় পেতে না। তুমি তো বারণ করে দিলে যে আমি কেউ না। সব কথা কি সব সময় মুখে বলে দিতে হয়? আমি কোনো কবি সাহিত্যিক নই যে আমি সব কথা বলতে পারবো, তাই আমাকে মুখে বলে দিতে হবে। আর যদি না বলতে পারো তাহলে ভাববো। ওরা অনেক দূর হেঁটে এগিয়ে এসেছিল। কিছু দূরে এসে যখনই থামলো তখনই একদল ছেলেপিলে এসে ওদের ঘিরে ধরলো। ঈশান কথাটা শেষ করতে পারল না। এবার মোড়লের ছেলে এসে এবার বেশ খানিকটা শয়তানি মার্কা হাসি দিয়ে তারপর কবিতার দিকে তাকালো। এই ছেলেটার চরিত্রটা আগাগোড়াই ভালো না, কয়েকটা মেয়ের সাথে বেশ বাজে কাজ করেছে। তার উপর কবিতার দিকে বেশ বাজে নজরে তাকায় ছেলেটা। এ নিয়ে কবিতার বাবার সাথে ছেলেটার বেশ খানিকটা কথা কাটাকাটি মাঝে হয়েছে। আর ঈশান যখন জানতে পেরেছিল তখন ছেলেটাকে বলেছিল যেন কবিতার আশেপাশে না দেখে। কিন্তু আজকে যে আবারও হারামজাদাটা এসে এরকম বিরক্ত করতে আরম্ভ করবে সেটা ভাবতে পারেনি। এবার কবিতার দিকে তাকিয়ে ছেলেটার ঠোঁট জোড়া আঙুল দিয়ে ঘষে ঘষে বলতে লাগলো, বাহ, ভালোই তো দেখছি। নাগরের সাথে হাঁটতে বেরিয়েছো। আমাদের মাঝে মধ্যে একটু নিয়েও সাথে, আমরাও একটু এনজয় করতাম। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, সব সময় ওর সাথে কি এত কথা তোমার? দেখ, এখানে কোনো ঝামেলা করবি না। আর তোরা তোদের মতো যাচ্ছিস যা, আর আমাদেরকে আমাদের মতো যেতে দে। এখানে ঝামেলা করলে কিন্তু সেটা খুব বেশি ভালো হবে না তোর জন্য। মোড়লের ছেলেটা ঈশানের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর হঠাৎই হাসতে লাগলো আর হেসে দিয়ে বলতে আরম্ভ করলো,
এইটা দেখ, এই কবুতরটা বেশি লাফাচ্ছে। বেশ কয়েকদিন যাবৎ দেখছি বেশ অনেক ফটর ফটর করছে। ওকে এবার থামাতে হবে, না হলে তো আমাদের। এবার কবিতা ছেলেটার সামনে হাত জোর করে বলতে লাগলো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দয়া করে এমন কিছু করবেন না। আপনাকে তো আমি বলেছি যে আপনার সাথে আমার কোনো কথা নেই। তাছাড়া আপনি খামাখা সবসময় শুধু আমার সাথে ঝামেলা করেন। আপনার ঘরে কি কোনো মা বোন নেই? তাদের সাথে কেউ এরকম করলে আপনার কি ভালো লাগতো বলেন? তাহলে আপনি আমার সাথে কেন এমনটা করেন? আপনি তো একটু ভাবতেও পারেন আমি আপনার বোনের মতো। এই শালি শোন, তোর সাথে আমার কোনো বোনের সম্পর্ক নাই রে। আমি তোকে বউ করতে চাইছি। দরকার পড়লে তোকে আমি আমাদের বাসায় রক্ষিতা করে রেখে দিব। তারপরও ছেলেটা কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশান কষিয়ে ওর মুখ বরাবর একটা ঘুষি বসালো। সাথে সাথে ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এবার পাশে থাকা ছেলেগুলো ঈশানের দিকে তেড়ে আসলো, আর ঈশান বিষয়টা সামলে উঠতে যাবে তার আগেই মোড়লের ছেলেটা বলতে আরম্ভ করলো। এই ধরো, দাঁড়িয়ে দেখছিস কি? এক্ষুনি শালাকে খতম করে দে। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত দেয়। এমনিতেই ওরা তেতে ছিল, তার উপর আবার মোড়লের ছেলের কথা শুনে ওরা এগিয়ে আসতে গেলে ঈশান ওদের সাথে হাত লাগাতে আরম্ভ করলো। কিন্তু 5-6 জনের সাথে পেরে ওঠা কি এতটাই সহজ? তাই ঈশানও পেরে উঠছিল না, তারপরও চেষ্টা করছিল। এবার একটা ছেলে গিয়ে কবিতার হাত ধরলো, সাথে সাথে ঈশানও ওদিকে তেড়ে যেতে গেলে কোথা থেকে যেন মোড়লের ছেলেটা একটা লাঠি নিয়ে ওর মাথায় আঘাত করলো। মাথায় আঘাত পেতেই ঈশান আঘাতের স্থানে হাত দিতেই বুঝতে পারল রক্ত বেরিয়ে আসছে। তারপর ছেলেটার দিকে ঘুরতেই এরই মাঝখানে কবিতা একটা চিৎকার দিতেই ছেলেগুলো ভয় পেয়ে গেল। তারপর ঈশানের মাথা থেকে রক্ত পড়তে দেখেই ছেলেটা বেশ খানিকটা ভয় পিছিয়ে যেতে লাগলো। কবিতা দৌড়ে এসে ঈশানকে ধরে ফেললো, আর ঈশান ওদের দিকে রাগি চোখে তাকালে ছেলেগুলো খানিকটা ভয় পেয়ে গেল। ওদের মাঝে থেকে একটা ছেলে বলতে আরম্ভ করলো। ভাই, আপনি তো সর্বনাশ করে ফেলেছেন। এবার তো মামলা মোকদ্দমা হবে। ছেলেটার তো মাথা ফাটিয়ে ফেলেছেন, তার উপর যদি এখন ছেলেটার কিছু হয়ে যায় তাহলে তো আর দেখতেই হবে না। এবার মোড়লের ছেলে খানিকটা ভয় পেয়ে গেল, তখনও বলতে আরম্ভ করলো। এই এক্ষুনি পালা এখান থেকে। যদি কেউ চলে আসা লোকজন জড়ো হয়ে আমাদের তাড়া করে, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়ে যেতে হবে। সবাই দৌড়ে পালিয়ে যেতে লাগলে এরই মাঝে কবিতার সাহায্যের জন্য চিৎকার করে লোকজন ডাকতে লাগলো। কয়েকজন লোক দূর থেকে এরকম কিছু দেখে দৌড়ে ওদের দিকে আসলে এরই মাঝে কবিতার কোলের মধ্যে ঈশানকে নিয়ে তারপর বসে পড়তেই ছেলেটা মাথায় হাত দিয়ে কিছুক্ষণ কবিতার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কান্না করছে হাওমাও করে। এরই মাঝে ঈশান শুধু বলল, আমার কিছু হয়নি কবিতা, আমি ঠিক আছে। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি। দেখো, আমি তাকে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এমন কেন করতে গেলে? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার তোমার কিছু হবে না। তুমি একটু অপেক্ষা করো, দেখো সবাই চলে আসবে। আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার কিছু হবে না। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিল। কবিতা ভয় পেয়ে গেল ছেলেটার কিছু হয়ে গেল না তো। মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। কয়েকজন লোক এসে ঈশানকে ধরাধরি করে কবিতাদের বাসায় নিয়ে আসলো। কবিতার আব্বুকে খবর দেওয়া হলো। আধা ঘন্টার মধ্যেই লোকটা ডক্টর নিয়ে বাসায় ফিরল। সেই হাতুড়ে ডক্টরকে নিয়ে আসতেই লোকটা এসে ওকে বেশ ভালোভাবেই দেখতে লাগলো। দেখে বলল মাথায় বেশ খানিকটা চোট পেয়েছে, তাই আগে হুঁশ ফিরতে সময় লাগতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। জ্ঞান ফিরলে আবার আগের মতো সবার সাথে কথা বলবে, কিন্তু জ্ঞান ফিরলেও খুব বেশি ভালো কিছু হবে ওরা তেমন বুঝতে পারলো না। পরদিন যখন ছেলেটার জ্ঞান ফিরল তখন ঈশান আর কাউকেই চিনতে পারলো না। ছেলেটা নিজেরই মনে হচ্ছিল এই অচেনা জায়গায় আসলো কী করে। এইসব কিছু ভেবেই ঈশানের মাথায় বেশ খানিকটা প্রেশার লাগছিল। এবার কবিতা এসে যখন দেখলো ঈশান উঠে বসে আছে, তখন মেয়েটা দৌড়ে এসে ওকে জাপটে জড়িয়ে ধরলো আর বলতে আরম্ভ করলো, তোমার কিছু হয়নি, একদম ঠিক আছো তুমি। দেখো, ঠিক হয়ে যাবে তুমি। দরকার পড়লে তোমাকে আমরা শহরে নিয়ে যাব, সেখানে চিকিৎসা করাবো। তুমি ঠিক হয়ে যাবে।
ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর কিছুক্ষণ যাবৎ চেয়ে রইল। মনে করার চেষ্টা করতে লাগলো সব কিছু, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। শেষে কবিতার আব্বু দৌড়ে গিয়ে ডক্টর ডাকলো। আধা ঘন্টার মধ্যেই ডক্টর এসে গেছে। ওকে চেক করে দেখলো আর বিষয়টা বেশ ভালোভাবে দেখে খানিকটা চিন্তিত হয়ে লোকটা বলতে লাগলো, বুঝলে তো রহিম, ঝামেলা তো একটা হয়েছে, তবে ঝামেলা বলবো না কি খুশির খবর বলবো সেটা বুঝতে পারছি না। কি 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 হয়েছে কাকা? বলেন না কি হয়েছে। ওর কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচতে পারবো না। কাকা প্লিজ বলেন না কি হয়েছে। আসলে ছেলেটার যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল সেটা আবার ফিরে এসেছে, সেই জন্য কাউকে চিনতে পারছে না। তাই বলছি কি, ও এখানে তোমাদের নাও চিনতে পারে, এ নিয়ে কিন্তু মন খারাপ করো না। তবে এটা কিন্তু হবারই ছিল, আজ বাদে কাল ওর স্মৃতিশক্তিটা ফিরে আসতোই, তাই তোমরা এগুলো নিয়ে টেনশন করো না। কি বলছেন কাকা? ও কি তাহলে এখন আমাকে আর চিনতে পারবেন না? আর আমাকে আমাকে কি আর আগের মতো বুঝতে পারবে না? সত্যি বলেন না, ও ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হলে যে আমি... না, ওর কিছু হবে না, তবে ও আগের সব কিছু মনে করতে পারবে, আর এখনকার সব কিছু যে মনে করতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। আমি সেটা সিকিউরিটি দিতে পারছি না, তবে তোমরা এক কাজ করতে পারো, ওকে জিজ্ঞেস করে দেখতে পারো কোথায় থাকে, কি করে, কিংবা ও সেদিন কোথা থেকে এসেছিল। এসব বিষয় জিজ্ঞেস করলে সবটা জানতে পারবে। এবার কবিতা কান্নাকাটি করে ঈশানকে অনেক কিছু জিজ্ঞেস করলো, তবে ঈশান কোনো কথা বলছিল না দেখে শেষে কবিতা বলতে আরম্ভ করলো, এই, তুমি আমাকে ভুলে যাবে তাই না? সত্যি করে বলো না, তুমি আমাকে ভুলে যাবে না? দেখো, তুমি যদি আমায় ভুলে যাও তাহলে কিন্তু আমি সত্যিই... এবার ঈশান কবিতার হাতটা ধরে ফেললো, তারপর ওর মাথায় এক হাত রেখে বলতে লাগলো, তোমাদের আমি ভুলিনি আর না কখনো ভুলবো। তবে আমার সব কিছু মনে পড়েছে, মনে পড়লেও আমি কাউকে বলিনি। আমি তোমাদের সব বলবো, কিন্তু আমাকে একটু সময় দাও, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। সেদিন আর ঈশানকে কেউ কোনো রকমে চাপ দিল না। তারপরের দিন ঈশান সবটাই বলল ওদের। সব কিছু বলা শেষে কবিতা ঈশানের থেকে দূরে সরে রইল। ঈশান জানে ওর বিয়ের কথা বলার পর থেকেই কবিতা দূরে সরে থাকছে। সব সময় কবিতা কেমন মনমরা হয়ে থাকছে। তখনই ঈশানকে নিজে থেকেই কাছে ডাকলো, কিন্তু মেয়েটা কাছে আসছিল না। তখন বলতে আরম্ভ করলো, সব কিছু মনে পড়ার পর আমার তোমাকে ভালোবাসার মতো কোনো অধিকার নেই কবিতা। আমি যে অন্য কারো বাঁধনে বাধা পড়েছি, জানি না সে আমার জন্য অপেক্ষা করে কিনা। তবে জ্ঞান ফেরার পর থেকে আর স্মৃতিশক্তি যখন ফিরে পেয়েছি, তখন থেকে মনে হচ্ছে সে এখনও আমার জন্য অপেক্ষা করে। জানো, কারণ সে যে আমায় অনেক বেশি ভালোবাসে, আমাকে কথা দিয়েছিল কখন আমাকে ভুলে যাবে না। তাই আমি বিশ্বাস করি সে আমার জন্য অপেক্ষা করছে। ঈশান কবিতার সাথে অনেক কথাই বলল, কিন্তু কবিতা কোনো কথাই বলল না। শেষে উপায় না পেয়ে ছেলেটা নিজেই চুপ করে রইল। তারপর খানিক বাদে একটু বেরিয়েছিল যে ছেলেটা ওকে মেরেছে তার খোঁজ খবর করতে, কিন্তু তেমন কিছুই পেল না। তারপর পাশে এসে যেটা দেখলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ যে লোকটার কাছে ঈশান থাকতো সেই লোকটাকে ওরা খুব মেরেছে, আর মেরে সেখান থেকে কবিতাকে তুলে নিয়ে গেছে। এরকম কিছু দেখে ঈশান এবার বাঘের মতো গর্জন করে উঠল। তারপর সেখান থেকে চলে যেতে নিলে লোকটা ওর একটা হাত ধরে ফেলে। ঈশান তখন লোকটাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, কাকা, আমাকে থামাবেন না। আমাকে থামালে অনেক বড় বিপদ হয়ে যাবে। কবিতার সাথে ওরা বাজে কিছু করে ফেলতে পারে। কিন্তু আমার যে হাতে সময় নেই বাবা, আমি বুঝতে পারছি আমার সময়টা ফুরিয়ে আসছে। তুমি আমাকে একটা কথা দাও। ঈশান বেশ খানিকটা শঙ্কায় পড়ে গেল, লোকটা আবার কি কথা বলবে। আর এই মুহূর্তে দেরি করাটা ঠিক হবে না, যদি ওরা কবিতার কোনো ক্ষতি করে দেয়। চাচা, আপনার কিছু হবে না। আমি গ্রামের কয়েকজনকে বলে দিয়েছি, ওরা ডক্টর ডাকবে, আর তারপর আপনার... কোনো কিছু করতে হবে না, তুমি আমার পাশে বসো। আমাকে এইটুকু কথা দাও, কবিতাকে তুমি বাঁচাবে, আর বাঁচানোর পর ওকে তুমি এখান থেকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। আমি এত বড় একটা জীবনে ওর জন্য কিচ্ছু করতে পারিনি, আর আমার জীবনের কষ্টের বিষয়, মেয়েটার মা মারা যায়। যাওয়ার পর থেকে ওকে কখনো সুখের মুখ দেখাতে পারিনি।
এই প্রত্যন্ত জায়গায় আমাকে কষ্ট করে ওকে মানুষ করতে হয়েছে। তারপরও মেয়েটা আমার কখনো মুখ ফুটে বলেনি, বাবা আমার কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে আজকে হাত জোড় করে অনুরোধ করছি, আমি এতদিন তোমাকে যে সাহায্যটুকু করেছি সেইটুকুর বিনিময় নয়, একজন অসহায় বাবা, একজন পিতাহীন মেয়ের মৃত্যু পথযাত্রী বাবা হয়ে তোমার কাছে দোয়া ভিক্ষা চাইছি। তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নিও বাবা, আর ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। ওকে নিয়ে গিয়ে না হয় তুমি তোমার কাছে রেখে দিও, সবসময় আগলে রেখো ওকে, কখনো কষ্ট দিও না। ঈশান পড়ে গেল এক মহাবিপদে। এখন কি বলবে লোকটাকে? তারপরও লোকটার হাত ধরে বসে রইল। লোকটা আবারও যখন ঈশানের থেকে ওয়াদা চাইল, শেষে ঈশান কবিতার আবুর হাত ধরতে গেলেই তখনই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ঈশান লোকটাকে কেন জানি বুকে জড়িয়ে ধরলো, কারণ এই লোকটা ওকে এখানে আসার পর থেকে বাবার মতো স্নেহ করেছে আর ওকে আগলে রেখেছে। এরকম কিছুর জন্য ঈশান প্রস্তুত ছিল না। আজকে যখনই বাসা থেকে বেরোনোটাই যেন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, না হলে এরকম একজন লোককে ওর হারাতে হতো না। কবিতা এখন কাকে বাবা বলে ডাকবে? ঈশান কিছুক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। শেষে ঈশানের কয়েকটা চেনা পরিচিত লোক এসে বলল পুলিশের খবর দিতে, আর ওদেরকে এখনই ধরতে যেতে হবে, না হলে হয়তো কবিতার সাথে বাজে কিছু করে ফেলতে পারে। কবিতার কথা মাথায় আসতেই ঈশান তখন লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়ল। একজনকে চলে যেতে বলল থানায়, আরেকজনকে নিয়ে ওরা মোড়লের বাড়িতে গিয়ে দেখলো কবিতার সাথে ধস্তাধস্তি চলছে। হয়তো আরেকটু দেরি করলে মেয়েটাকে বাঁচানো যেত না। ঈশান এসে ছেলেটাকে ইচ্ছে মতো মারল। তারপর হারামিগুলো পুলিশে দিয়ে কবিতাকে নিয়ে বাসার দিকে চলে গেল। 15 দিন পরের ঘটনা। সেদিন ঈশান কবিতাকে নিয়ে শহরে ফিরেছে। শহরে অর্থাৎ নিজের শহরে। আর এই 15 দিনে অনেক কিছুই হয়েছে, কারণ সেদিন যখন কবিতার বাবা মারা যায় তখন লোকটাকে দেওয়া কথা ঈশান রেখেছে, মেয়েটাকে নিয়ে শহরে ফিরেছে। কিন্তু তখন যে কথাটা দিয়েছিল সেটাও ঈশানে রাখতে হয়েছে। লোকটাকে দেওয়া প্রতিশ্রুতি আর ওকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ছেলেটাকে কবিতাকে বিয়ে করতে হয়েছে। শহরে ফিরে আসার পর ঈশান কবিতাকে বিয়ে করেছে, কিন্তু সব কিছু জানাশোনা আর বাসার লোকের খোঁজ খবর নিতে একটু সময় লেগে গেল। বন্ধুদের মাঝে খোঁজ খবর লাগালেও তেমন কোনো খোঁজ খবর পায়নি। শেষে নিজে থেকেই শহরে ফিরেছে, আর ফিরে এসে জানতে পারল এখনও নাবিলা ওর জন্য অপেক্ষা করে আছে। এরকম কিছু জানার পর ঈশানের অবাকের মাত্রা চরমে পৌঁছে গেল। পুরো 7-8 মাস পর বাসায় ফিরল, আর এত তাড়াতাড়ি যে স্মৃতি ফিরে আসবে কিংবা ওর স্বাভাবিক লাইফে ফিরবে সেটা ঈশান নিজেও ভাবতে পারেনি। ঈশানের মনে হতো যখনই ও কিছু মনে করতে চায় কিংবা মনে আসতে চায় তখনই মাথাটা কেমন যন্ত্রণা করতো, আর সেসব বিষয়ে ভাবতো। মনে হতো ওর কোনো অতীত আছে। এখন বুঝতে পারছে যে অতীতটা কী, কিন্তু অতীতটা যে ওকে পিছু ছাড়বে না, আর বর্তমানটাকে ও এড়িয়ে যেতে পারবে না। বিষয়টা ভেবে ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কবিতা ঈশানের কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, এই জন্যই আমি বারবার বলেছিলাম যে বিয়েটা না করি, কিন্তু আর তুমি যাকে ভালোবাসো তাকে। আর একটা কথাও নয়, যদি থাকতে হয় সবাই মিলেই থাকবো। আর চাচাকে দেওয়া কথা আমি অমান্য করতে পারবো না। আমি যেটা করেছি সবার ভালোর জন্যই করেছি, আর এইসব নিয়ে কোনো কথা হবে না। আমি চাই তুমি আমার সাথে থাকবে, আর যাকে সজ্ঞানে ভালোবাসতে পেরেছি তাকেও মেনে নিতে পারবো, আর যাকে জ্ঞানহীন অবস্থায় ভালোবেসেছি তাকেও আমি লাইফ থেকে দূরে সরিয়ে দিতে চাই না। থাকতে হলে সবাই একসাথেই থাকবো। কিন্তু একজন মেয়ে হয়ে তার স্বামীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না ঈশান। এরকম কিছু হলে তুমি কি করবে? ফিরে এসে যখন দেখলে তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল দুজনে। সে কখনোই তার স্বামীর সাথে অন্য কাউকে মানিয়ে নিতে পারবে না। তাই বলছিলাম কি, আর কোনো কিছু বলার নেই। ভালো তো আমি তোমাকেও বেসেছিলাম, সেটা সজ্ঞানের না হলেও স্মৃতিশক্তিহীন অবস্থাতেই। তাই তোমাকে ছেড়ে যেতে চাই না, আর এসব নিয়ে কোনো কথা বাড়াবে না। আমি যা যা বলি সেটাই করবে, আর ওদের যদি আমাদের মানতে কষ্ট হয় তাহলে আমরা আলাদা থাকবো। তোমাদের কাছে যার পর থেকে আমি কর্মঠ হয়ে উঠেছি। দেখোনি কিভাবে সমুদ্রে মাছ ধরেছি। এইগুলো নিয়ে আর কোনো কথা বলবে না প্লিজ কবিতা। কবিতা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপরও এক অজানা আশঙ্কায় এসে ভয় করলো মেয়েটার মনে।
আর করবে নাই বা কেন? এত বড়লোক বাড়ির ছেলে আর তাকে বিয়ে করেছে, কিন্তু ছেলেটা যে জোর করলো ওকে বিয়ে করার জন্য। আর ওর বাবাও বলে গিয়েছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে যেন ঈশানের সাথেই থাকে। বাবাকে দেওয়া কথা আর নিজের পরিস্থিতির কথা ভেবেই ওই দ্বীপ থেকে চলে আসতে হয়েছে। সেখানে থাকলে হয়তো মোড়লের ছেলে ওকে ছিঁড়ে খুঁড়ে খেত। এইসব কথা ভেবেই ভয়ে চলে এসেছেন কবিতা। ভেবেছে এখানে এসে যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে শহরে কোথাও একটা থেকে যাবে। কিন্তু কবিতা তো আর জানে না শহরটা ঠিক কতটা কঠিন। এই প্রত্যন্ত দ্বীপের থেকে অনেক বেশি কঠিন। এখানে মানুষের মনটা বড্ড বেশি কঠিন। কিন্তু ঈশান ওকে বলেছে আব্বু আম্মু আর নাবিলা সবটাই মেনে নিবে। কবিতা সারাক্ষণ ঈশানের একটা হাত জড়িয়ে ধরে রেখেছিল। ভেবেছে যে আজকেই হয়তো ছেলেটার সাথে শেষ দেখা। ঈশান যতই বলুক, কিন্তু দিন শেষে ওর বউ আছে। আর নাবিলা এসব কখনোই মানবে না। ভালোবাসার মানুষ কখনোই মানতে পারে না তার স্বামী অন্য আরেকজনকে বিয়ে করেছে। এরকম কিছু শুনলে সে হয়তো বা কখনোই এগুলো মানতে চাইবে না। কবিতা কথাগুলো ভেবেই ভয় পাচ্ছে, কিন্তু ঈশান ওকে বারবার সাহস দিচ্ছে যে এরকম কিছুই হবে না। ঈশান কবিতাকে নিয়ে বাসায় আসলো। তারপর এসে বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কবিতার হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। অন্য সব বড়লোক বাবা মায়ের মতো যদি বলে বসে তাদের ছেলেকে কবিতা ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে, তাহলে কবিতার জায়গা হবে রাস্তায়। আর ঈশান যদি এরকম কিছু বলে যে হ্যাঁ তেমন কিছুই হয়েছে, তাহলে হয়তো ঈশানের সাথেও কবিতার শেষ দেখায় আজকে। আর ঈশানও যদি সত্যি সত্যি অন্য সব বড়লোক ছেলেদের মতো আব্বু আম্মুর কাছে কিংবা নিজের ভালোবাসাকে হার মানাতে গিয়ে ওকে ছেড়ে দিতে বাধ্য হয়, তখন ও কোথায় গিয়ে থাকবে? কবিতা কথাগুলো ভেবেই ভয় পাচ্ছে। এরই মাঝে ঈশান কলিং বেল চাপতেই কবিতা চমকে উঠল। তারপর হঠাৎই মনে হতে লাগলো এই বুঝি সব কিছু শেষ হয়ে যাবে। মিনিট দুয়েক বাজার পর কেউ একজন এসে দরজা খুলে দিল। সামনে থাকা ব্যক্তি ঈশানকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ দরজা খুলেছে নাবিলা। আর ঈশান ওকে দেখেই কিছুটা হাসার চেষ্টা করলো, কিন্তু নাবিলা ঈশানের পাশে থাকা মেয়েটাকে দেখে খুশি হতে পারল না। কেন জানি ওর ভিতরে একটা ভয় কাজ করলো এরকম কিছু দেখে। ঈশানকে দেখে নাবিলা এগিয়ে আসলে তখন ঈশান বলতে আরম্ভ করলো, আব্বু আম্মুকে ডাকো, আমি চলে এসেছি নাবিলা। আমার কিছু হয়নি, সেদিন হারিয়ে গিয়েছিলাম। তারপর ঈশান কথাগুলো বলে শেষ করতে পারলো না। তার আগে নাবিলা ওকে ঝড়ের গতিতে জড়িয়ে ধরলো। আর কিছুক্ষণ বাদে আব্বু আম্মু আসলে তখন ওরা ঈশানের থেকে সবটা শুনলো। সব কিছু শোনার পর এবার নাবিলা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ও ভাবতেও পারেনি যে ঈশান শেষে কিনা আরেকটা বিয়ে করে বসবে, আর সজ্ঞানেই করেছে বিয়েটা। সব মিলে নাবিলার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কি করে পারলো ঈশান এরকম একটা কাণ্ড ঘটাতে? শেষে কিনা অন্য আর একটা মেয়েকে বিয়ে করে ফেললো ও বেঁচে থাকতেই। নাবিলা কথাগুলো ভেবেই কেঁদে ফেললো। মুখে হাত দিয়ে কিছুক্ষণ যাবৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো মেয়েটা। ঈশান ওর কাছে গিয়ে ওর হাতটা ধরতেই নাবিলা বলতে শুরু করলো, আমি তো মরে যাইনি ঈশান, আমি তোমার জন্য বেঁচেছিলাম। আমি কয়েকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তারপর আবার ভেবেছি তুমি ফিরে আসবে। তুমি তো ফিরে আসলে, কিন্তু একা আসতে পারলে না। আবার ভালোবাসাটাকে সাথে নিয়ে আসতে পারলে না। অন্য কাউকে বউ করে নিয়ে এসেছো, আবার এখন বলছো আমাদের একসাথে থাকতে হবে। আমাকে নাকি তুমি ভালোবাসতে? তাহলে আমাকে এত ভালোবাসার পরেও তুমি কি করে পারলে এই মেয়েটাকে বিয়ে করতে বলো? তুমি যদি সত্যি আমায় ভালোবাসতে তাহলে কখনো এই মেয়েকে বিয়ে করতে পারতে না। কি করে পারলে তুমি দ্বিতীয় বিয়ে করতে? নাবিলা কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। ঈশান ওকে জড়িয়ে ধরতে গেলেই নাবিলা ওর বুকে কিল ঘুষি মারতে লাগলো। নাবিলা, আমার কোনো উপায় ছিল না যে মেয়েটার পরিবার আমাকে আগলে রেখেছিল, আমাকে এরকম মৃত্যুর পথযাত্রী অবস্থা থেকে বাঁচিয়েছিল। এতগুলো দিন আমাকে তাদের কাছে রেখে সন্তানের মতো আগলে রেখেছে। তাদের আমি কি করে দূরে সরিয়ে দিতাম বলো? মানুষটা সামান্য একটা কথা আমাকে বলেছে, এটা হয়তো তোমার কাছে সামান্য না, আর আমার কাছেও অনেক বড় দায়িত্ব। তোমার কাছে মনে হচ্ছে আমি ওকে ছেড়ে চলে আসতে পারতাম, কিন্তু দেখো ওকে ছেড়ে আসলে ওর অবস্থা খুব বাজে হয়ে যেত, আর সেটা তুমি বুঝতে পারছো। আর কবিতার সাথে কি হয়েছে আমি সেটা তোমাকে বলেছি। এরপরে যদি তুমি বলতে থাকো ওকে আমি কেন ছেড়ে আসলাম না, তাহলে আমি বলবো তোমার আবেগটা এখন কাজ করছে। তুমি আমাকে ভালোবাসো আর একান্তভাবে চেয়েছিলে, কিন্তু দেখো এই মুহূর্তে পরিস্থিতিটা এমন ছিল যে ওকে ফেলে আসাটা
আমার পক্ষে সম্ভব ছিল না নাবিলা। এখন তুমি যদি ওকে চলে যেতে বলো তাহলে কি করে হবে বলো? আব্বু আম্মু তোমরা ওকে একটু বোঝাও না, ও এরকম পাগলামি করলে হয় বলো তো? আমি যে উভয় সংকটে পড়ে গিয়েছিলাম। নাবিলা, এখন এই মুহূর্তে তোমাকে শান্ত হতে হবে। দেখো, অনেকেই তো দুটো বউ নিয়ে সংসার করে, কিন্তু তাই বলে কি তাদের মাঝে মিল থাকে না বলো? তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো প্লিজ নাবিলা। কবিতা তোমার বোনেরই মতো বলো। এখন তো কতই হচ্ছে, তুমি একটাবার ভেবে দেখো, এই মেয়েটাকে ছেড়ে আসলে ওই শিয়াল কুকুরগুলোকে ছিঁড়ে খেত। এর মাঝে কয়েকবার ওরা মেয়েটার উপর আক্রমণ করেছে। আমি কি করে পারতাম ওকে ফেলে আসতে বলো? তুমি হলে ওকে কখনো ফেলে আসতে পারতে? কবিতা তো তোমারও বোন হতে পারতো নাবিলা। কবিতার খুব বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে ও এখানে এসে অনেক বড় ঝামেলা পাকিয়ে ফেললো। মেয়েটার খুব বেশি কান্না পাচ্ছে। এত বড় একটা পৃথিবীতে আব্বু ওকে একা রেখে কীভাবে চলে যেতে পারলো? আব্বু এখন ওর পাশে থাকলে হয়তো ওকে এরকম করে বিপদে পড়তে হতো না। কথাগুলো ভেবে এবার কবিতা চোখ জোড়া মুছে নিয়ে এগিয়ে এসে বলতে লাগলো, আপু, আমি আপনার বোনের মতো। দেখেন, আমি চাইনি এরকম কিছু হোক, কিন্তু আব্বুকে দেওয়া কথা রাখতে আর ওনার কথাতে এরকম করতে বাধ্য হয়েছি। আমার কি করার ছিল বলেন? আমিও তো একটা মেয়ে। দিন শেষে যে ওনাকে ভালোবেসেছিলাম, আর ওর সেই ভালোবাসার দাবিতে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখানে এসে মনে হয় আমি আরেকটা মেয়ের সংসার ভেঙে দিলাম। আমাকে মাফ করবেন আপু, তবে আমি এখানে থাকতে আসিনি। আমি ওনাকে বিয়েটা করার পর বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি। এরকম একটা পরিবারে আমার মতো একটা গরিব ঘরের মেয়ের কখনোই মানানসই নয়। আমি এখান থেকে চলে যাব। তবে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল আপু। যে মানুষটাকে এত ভালোবাসে সে মানুষের জন্য অন্তত আর যাই হোক এটুকু আমার এই অবধি আসা। আমার এখানে আসাটা সার্থক হয়েছে আপু। আমি এখান থেকে চলে যাব আপু, তবে আপনাদের একসাথে দেখে ভালো লাগছে। চলে যাবে মানে? কোথাও যাবে না তুমি। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। তোমার কোথাও যাওয়া হচ্ছে না কবিতা। তোমার এই শহর সম্পর্কে ধারণা নেই কবিতা। তুমি এখান থেকে বেরোলে দেখবে ওখানকার যে জানোয়ারগুলো ছিল তার থেকে বাজে কিছু আর হিংস্র হায়নার দল এখানে ঘুরে বেড়ায়। সব সময় থাবা দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। তুমি এখানে শান্তিতে থাকতে পারবে না। তুমি বাইরে গেলে বুঝতে পারবে বাইরের দুনিয়াটা কত কঠিন। মানুষ তোমার দিকে আরও বাজে নজরে তাকাবে। কেউ বাঁচতে দিতে চাইবে না তোমাকে। দয়া করে আমার কথাটা শোনো, এখান থেকে কোথাও যেও না, তাহলে কিন্তু আমার পক্ষে তোমাকে বাঁচানোটা কষ্ট হয়ে যাবে। আমি চাইছি না যাকে ভুল করে হলেও ভালোবেসেছি তাকে হারিয়ে যেতে দিতে। তুমি তো বলেছিলে না আমার ওই স্মৃতিশক্তি হারানোর পর 6 মাসে আমার ভালোবাসা ছিলে। আমি কি করে তোমাকে হারিয়ে যেতে দিই বলো? তুমি বুঝতে পারছো না, একই মানুষের দুইটা বউ হতে পারে না। দয়া করে এরকম পাগলামি করো না। এত বড় বাড়িতে আমার থাকাটা মানায় না ঈশান। এত বড় বাড়ির একজন মেয়েকে তুমি বিয়ে করেছো, এত ভালোবাসো তাকে, তাহলে কি করে? একদম চুপ। তোমাকে বললাম না যদি থাকতে হয় সবাই একসাথেই থাকবো, আর যদি না থাকতে হয় কেউ একসাথে থাকবো না। সবাই আমার থেকে দূরে সরে যাবে। আর হ্যাঁ, আর একটা কথাও বলবে না। তুমি যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। আঙ্কেল আন্টি, আপনাদের ছেলেকে একটু বোঝান না। ওনাকে বলুন না এসব কথা না বলতে। আপনাদের ছেলের বউ যে কষ্ট পাচ্ছে এসব কথা শুনে। ওনাকে একটু বোঝান না প্লিজ। আমি এখান থেকে চলে যাব, আমি তো বলছি, কিন্তু উনি। আব্বু অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। একে তো বিয়ে করে এসেছে, এখন আবার এরকম কথা বলছে। আব্বু কি বলবে বুঝে উঠতে পারছে না। এরই মাঝখানে আম্মু উঠে আসলো আর কবিতা মেয়েটার হাত ধরে বলতে লাগলো, ঈশান ঠিকই বলেছে। এই এত বড় শহরে তুমি কোথায় যাবে বলো মামুনি? তুমি এই শহরটাকে চেনো না। এরা খুব বেশি ভয়ানক। আর এখানে মানুষ মানুষকে মেরে ফেলতে দুবার ভাবে না। সেখানে তোমার মতো একটা মেয়েকে ওদের কাছে খুব বেশি ভোগের পণ্য বলে মনে হবে। তাই দয়া করে এমন কিছু করো না যার জন্য তোমাকে ঈশানের হারাতে হয়। দেখো, যেটা হয়েছে সেটা মেনে নেওয়ার চেষ্টা করলেই জীবন সুন্দর হয়ে উঠবে। আর আমি চাইছি না তোমাকেও এখান থেকে চলে যেতে দিতে। যারা আমার ছেলেকে এত বড় উপকার করলো, যারা এত দিন ধরে তাকে দেখে খেয়াল রাখলো,
তাকে কি করে এখান থেকে আমি তাড়িয়ে দেব বলো? মা হয়ে আমি আরেকটা সন্তানকে কি করে এখান থেকে দূরে সরিয়ে দেই? ঈশান তোমাকে দূরে সরিয়ে দিয়ে ভালো থাকতে পারবে না। তাই বলছি কি, তুমি না আন্টি, এখানে আমার থাকাটা ঠিক হবে না। আমি থাকলে ওদের দুজনের মাঝে ভালোবাসায় বাধা হব। আমি চাইছি না এরকম কিছু হোক। দয়া করে এরকম কথা বলবেন না প্লিজ। আর একটা কথাও বলবে না কবিতা। যদি থাকতে হয় সবাই একসাথেই থাকবে। নাবিলা যদি আমাকে ভালোবাসতে হয় তোমাকে সহই ভালোবাসবে। বিয়ের আগেও যেটা করেছে সেটা আমি সবই মেনে নিয়েছি, কিন্তু বিয়ের পর এখন ওর এটুকু মানতেই হবে। আর মানুষ কি দুইটা বোনের সংসার করে না? আমার যদি সমস্যা না থাকে তাহলে ওর কেন সমস্যা হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে ভালোবাসাটা ভাগ হবে, কিন্তু দেখো দিন শেষে আমার দুজনকেই চাই। আমি চাইছি না তোমাদের হারিয়ে ভালো থাকতে। নাবিলা প্লিজ নিজেকে বোঝাও, একটু ভাবো, মেয়েটাকে তাড়িয়ে দিলেও কোথায় যাবে? নাবিলা চুপ করে রইল। কবিতার চোখ দিয়ে পানি পড়ছে। মেয়েটা ভাবছে হয়তো আজকে ঈশানের সাথে শেষ দেখা। আজকের পর হয়তো এই ভালোবাসার কথা আর ওর এই আগলে রাখাটা আর কখনো দেখতে পাবে না। তার উপরে যাকে ভালোবেসেছিল তাকে আজকেই হারিয়ে ফেলতে হবে। কবিতা ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। ঈশানের কথাতেও কোনো জবাব দিচ্ছে না দেখে এবার আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো। ওগো, তুমি ওদের বলো না তুমি সবটা মেনে নিয়েছো। দেখো, সবাই মিলেমিশে থাকলেই জীবন সৌন্দর্য। যেটা হয়েছে সেটার জন্য কেউই দায়ী নয়। আর পরিস্থিতির সামনে মানিয়ে নিতে হয়। সব সময় এরকম আবেগ দিয়ে জীবন চলে না। আবেগটাকে সামলে নিয়ে মাঝে মাঝে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। নাবিলার হয়তো এটা ভেবে কষ্ট হচ্ছে যে ওর স্বামী অন্য কারো হয়ে গেল, আর দুজনকে ভাগাভাগি করে নিতে হবে ভালোবাসাটা। কিন্তু দিন শেষে ভালোবাসাটাই যে বড়, আর ভালোবাসাটা যে মহান। যে ভালোবাসাটা কবিতাকে কাছে রাখতে চায়, সেই ভালোবাসাটাই আবার নাবিলাকেও রাখতে চায়। তুমি ওদের একটু বুঝিয়ে বলো, তাহলে ওরা বুঝতে পারবে। এখান থেকে মেয়েটাকে তাড়িয়ে দিলে ও কোথায় যাবে? যেখানে আমাদের ছেলেকে ওরা এত দিন ধরে আগলে রেখেছিল। অন্য কারো হাতে পড়তে পারতো ছেলেটা, কেউ দেখেও তাকে ফেলে রেখে যেতে পারতো। সেখান থেকে আমাদের ছেলেকে ওরা উঠিয়ে এনেছে, জায়গা দিয়েছিল। এমনকি সামর্থ্য না থাকা সত্ত্বেও বারবার ওকে চিকিৎসা করিয়েছে। শুনলেই তো কিভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ঈশান যদি ওখানেই সেদিন শেষ হয়ে যেত, তাহলে তুমি কি করে থাকতে বলো? তোমাকে আমি আশ্বাস দিয়েছিলাম, দেখো আমার ছেলে ফিরে এসেছে। এখন যদি তুমি মেনে নিতে না পারো, তাহলে আর কিছু করার থাকবে না নামিলা। এবার নাবিলা উঠে দাঁড়ালো, কবিতার সামনে এসে দাঁড়ালো। তখন ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মেয়েটা কি করবে কে জানে। তবে কবিতা বেশ খানিকটা ভয় পেয়ে গেল, কারণ মেয়েটার চোখে আজ লাল হয়ে আছে আর অগ্নিচক্ষু নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। অনেক কেঁদেছে মেয়েটা আজকে, আবার ওর জন্য কাঁদতে হচ্ছে এখন। বিষয়টা ভেবেই এবার কবিতা মাথা নিচু করে নিল। তখন নাবিলা ওর একটা হাত ধরল। মেয়েটা কিছুটা চমকে উঠতেই নাবিলা একটু হাসার চেষ্টা করে চোখের পানি মুছে দিয়ে ওকে এক হাতে পাশ থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তোমাকে কোথাও যেতে হবে না। যাওয়ার হলে আমিই চলে যাব, তোমরা একসাথে থাকবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম আর তুমি বাচ্চাদের মতো জেদ করছো নাবিলা। আচ্ছা, তুমি কি চাইতে যে আমি আর কখনো ফিরে না আসি? আমার এখন তোমার বিহেভিয়ারে সেটাই মনে হচ্ছে। যদি তাই হতো তাহলে তুমি এরকম কথা বলতে পারতে না। তুমি একটুকুতে খুশি নও যে আমি ফিরে এসেছি? আমি আবার সশরীরে ফিরে আসতে পেরেছি, আর যাদের জন্য ফিরে আসতে পেরেছি তাদের জন্য এইটুকু করেছি বলে তুমি এত বেশি রাগ দেখাচ্ছ? আমার তো মনে হচ্ছে বাসাতে না ফিরে সেদিনই যদি আমি মরে। না প্লিজ, এরকম কথা বলো না। আমি এতগুলো দিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। সারা জীবনে যদি অপেক্ষা করা লাগতো তাও করতাম, কিন্তু জানি না কেমন খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমার একার হলে না। পরিস্থিতি এমন ছিল নাবিলা। এখন অন্তত জেদ করো না। দেখো তোমার বোনেরই মতো অনেক সহজ সরল একটা মেয়ে। ওর তো কিছু চাই না, একটা পরিবার চাই।
সামান্য একটু ভালোবাসা চাই। বোনের মতো করে আগলে ডাকলে দেখবে ওর প্রতি তোমার হিংসা হবে না, উল্টো ভালোবাসতে ইচ্ছে করবে। কারণ ওর মতো একটা মেয়ে হয় না যে আমাকে সবসময় আগলে রেখেছে, বাচ্চাদের মতো সবসময় গাইড করেছে। যে মেয়েটা তোমার স্বামীর জন্য এত করলো, সেই মেয়েটার জন্য এইটুকু স্যাক্রিফাইস কি তুমি করতে পারবে না? এবার কবিতা একটা হাতে নাবিলা 2 হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো। বাঁধতে যদিও কষ্ট হবে, তারপরও মেনে নিতে হচ্ছে। আমি চাই তুমি এবার সাথেই থাকো, তবে আমার স্বামীকে ঠিক যেমন করে ভালোবেসেছো তেমন করেই ভালোবেসো। আমি চেষ্টা করব তোমাকে নিজের বোন ভাবার আর ভালোবাসার। তবে তোমাকেও কথা দিতে হবে, আমাদের সবার সাথে মিলেমিশে এখানে থেকে যেতে হবে, ভালোবাসতে হবে আমাদের। সেটা কি করে হয় আপু? আমার এখানে থাকাটা আর কোনো কথা নয়, থাকতে হলে সবাই একসাথে থাকবো, একসাথেই বাঁচবো, আর ভালোবাসায় দিন কাটবে। তুমি আর কোনো কথা বলবে না, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি যা করেন আর মানুষের ভালোর জন্যই করেন, বান্দার ভালোর জন্যই করেন। এখন সেটা ভেবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। কবিতাকে নাবিলা জড়িয়ে ধরলো। এবার আম্মু একটু মুচকি হেসে বলতে লাগলো। যাই হোক, বউ যেহেতু দুইটা, নাতি নাতনিও কিন্তু দুইটাই চাই আমাদের। সেই ভালো, শুভস্য শীঘ্র। আব্বুর কথা শুনে দুজনেই লজ্জা পেল, আর ঈশান মুচকি হাসলো। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো ভিতর থেকে। নাবিলাকে বোঝানো যে এত সহজে হয়ে যাবে সেটা ঈশান জানতো না। ভেবেছিল যে মেয়েটা বাসা ছেড়েই চলে যাবে, এরকম কিছু সহ্য করতে পারবে না। কিন্তু দিন শেষে যে মেয়েটাকে বোঝাতে পারলো সেটাই অনেক। বিয়ে দুটো বড় কথা নয়, ভালোবাসাটাই বড় কথা। মিলেমিশে সবাই একসাথে সংসার করুক, ভালো থাকুক ভালোবাসা, দুজনেই ডজন ডজন বাচ্চা হোক, ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।